আসসালামু আলাইকুম। হ্যালো সম্মানিত ভিউয়ার্স। তো আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে আরো একটি অনেকদিন পর নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আজকের ভিডিওটি হচ্ছে যে একজন বিবাহিত স্বামী তার স্ত্রীর অত্যাচার থেকে বাঁচার উপায় কি, এবং বিভিন্ন ধরনের বিবাহিত স্বামীরা স্ত্রীর কাছ থেকে বিভিন্ন ধরনের টর্চার সম্মুখীন হয়। তো এই টর্চার সম্মুখীন আমাদের আইনের মাধ্যমে কিভাবে পরামর্শ নিতে হবে, বা স্ত্রী যদি স্বামীর কাছ থেকে চলে যেতে চায়, এই স্ত্রীর অত্যাচার থেকে রক্ষা পাওয়ার আইনি পরামর্শ কি। তো আজকের এই ভিডিওতে আমার পাশে এই দাদা ভাইয়ের কাছ থেকে আমরা তাই একটু জেনে নিব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হিসাবে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। তো এখন আমরা জানবো এই দাদা ভাইয়ের কাছ থেকে যে বিবাহিত স্বামী তার স্ত্রীর অত্যাচার থেকে আইনের মাধ্যমে কিভাবে পরামর্শ নিতে হয়। তো একটু বিস্তারিত আমার এই দাদা ভাই আজকে আপনাদেরকে শোনাবে। তো চলুন দাদা ভাইয়ের কাছ থেকে আমরা শুনে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইউটিউবে আমি এসেছি নিয়মিত যারা ইউটিউবের দর্শক এবং নিয়মিত তারা ইউটিউবে শুনেন দেখেন তাদের উদ্দেশ্যে আজকে বলা হয়েছে যে একজন বিবাহিত স্বামী কর্তৃক স্ত্রীর হয়রানি হতে বাঁচার উপায়, আইনি পরামর্শ। একজন স্বামী স্ত্রীকে অত্যাচার করবে, তার পরিবর্তে স্ত্রী স্বামীকে অত্যাচার করার প্রচলিত নিয়ম আমাদের দেশে এসে পড়ছে। স্ত্রী ধরেন আপনার স্ত্রী আপনাকে রেখে ঢাকায় বা অন্য কোথাও চলে গেছে, মাঝে মাঝে টেলিফোনে বা মোবাইলে কথা বলতেছে যে আমি সামনের ঈদে আসেই তোমার সাথে ঘর সংসার করবো। এদিকে সে অন্য দ্বারস্থ হওয়ার আপনার স্ত্রী অন্য দ্বারস্থ হওয়ার চিন্তা ভাবনা সে ব্যস্ত, সে তার কাজ সে চালিয়ে যাচ্ছে। সে যখন গার্মেন্টস বা গৃহকর্ত্রী হিসেবে কাজ করে সে তখন স্বাবলম্বী হিসাবে সে তখন নিজের পা দাঁড়ানো শিখেছে। অর্থাৎ আপনাকে প্রতারণার শিকার আপনাকে হতেই হচ্ছে, কারণ সে একজন আপনাকে কথা বলতে বলতে এবং আশ্বাস দিতে দিতে মানে একজন ভালো অভিনেত্রী সেজে গেছে। এমন একটা অভিনেত্রী সেজে গেছে, আপনি আপনাকে বলবে যে এই কয়েকদিনের বদ্ধই তোমার সাথে আবার ঘর সংসার আমি করবো, কিন্তু প্রকৃতপক্ষে তা না। সে তো আরেকজনের দ্বারস্থ হইয়া বসে রয়েছে এবং তার তার সে আনন্দ, সে কৌতুক, সে তার সাথে চলে যাচ্ছে। কিন্তু এখানে একটা কথা, যে আপনি যে এই বিবাহিত স্ত্রীকে নিয়ে যে বিপাকে পড়েছেন তার থেকে আপনি কিভাবে রেহাই পেতে পারেন, সেই আইনি যুক্তি আমি এই বার্ধক্য বয়সে আপনাদের সামনে হাজির হয়েছি শুধু এই যুক্তিটুকু দেওয়ার জন্য। প্রথমে আপনি দেখেন যে আপনার স্ত্রী যখন আপনাকে রেখে চলে গেছে তখন আপনি বুঝে নেবেন যে আমার নিয়ন্ত্রণের বাইরে আমার স্ত্রী চলে গেছে, সত্যি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আপনার কথায় সে একজন স্বাবলম্বী, আপনার কথা সে কর্ণপাত করবে না। কাজে আপনার এই মুহূর্তে করণীয় কি, আপনাকে যদি আপনি জোর গলা বলতে যান যে কালকে তোমাকে আসতে হবে ঢাকা থেকে, তখন সে বলবে যে ওই যৌতুকের 3-4 ধারা মধ্যে মামলা দেবে, অথবা পারিবারিক মামলা দেবে কাবিনের টাকা এবং কাবিনের 3 মাস খরচ ভরণ পোষণের জন্য। আর যদি আপনার ছেলে মেয়ে থাকে তাহলে পূর্ণবয়স্ক পর্যন্ত তাদের কাছে খাদ্য খোরাকের জন্য আপনার কাছে দাবি করে বসবে। তখন আপনাকে বোকা বানানোর চেষ্টা চালাবেই সে। তখন আপনাকে এই থেকে বাঁচার উপায় কি? তখন আপনি নিরুপায় হয়ে হন্য হয়ে পড়বেন। বউ নিয়ে যারা বিবাহে পড়েছেন তারাই শুধু ভুক্তভোগী, তারাই শুধু এইটা জ্বালা যন্ত্রণা সে কিভাবে অন্তর্দহন হচ্ছে সেটা সেই বুঝে, আর অন্য কেউ বুঝতে পারবে না। এটা বাংলাদেশের যে কোনো জেলায় গেলে, কোর্ট ভবনে গেলে আপনি দেখতে পারবেন যে 80% মহিলা শুধু খালি যৌতুক এবং পারিবারিক মামলা নিয়েই তারা ব্যস্ত।
অন্য অন্য মামলা মোকদ্দমা থাকলেও তার 20% মাত্র। আর বর্তমানে একটা ধারাবাহিকতা নিয়ম যে 100 বিয়ে হলে মানে 28% তালাকপ্রাপ্ত হয়, অর্থাৎ ডিভোর্সপ্রাপ্ত হয়। কেন হয় সেই প্রসঙ্গে আমি বলতে চাই, যদি আগের কোনো মেয়ের সাথে আপনার সম্পর্ক অ্যাফেয়ার্স থেকে থাকে, সেই মেয়ে আপনাকে প্রত্যাখ্যান করার বেশি সম্ভাবনা থাকে, কারণ আপনার সম্বন্ধে আগেই সে জানে ভালো। তারপরে বিয়ের পরে আরো জানতে পারবে, আরো আপনাকে প্রভাবিত করতে পারবে, আরো প্রতারিত করার সুযোগ সে আরো পাবে। তো এর থেকে বাঁচার আপনাকে কি উপায়? প্রথমত আপনি আপনার স্ত্রীকে কাজীর অফিসে না গিয়ে কাজীর অফিসে 8-এর ক অথবা 7-এর ক উপধারা মতে একটা নোটিশ পাঠাবে কাজী। কিন্তু এটা না করে আপনি সরাসরি কোর্টে চলে যাবেন, ভালো একজন লয়ারের শরণাপন্ন হবেন। লয়ার আপনাকে কি যুক্তি দেয়? যুক্তিটা এই যে প্রথমে আপনাকে একটা নোটিশ প্রেরণ করবে, এটাকে বলে লিগাল নোটিশ। লিগাল নোটিশ সাবমিট দ্য 31 days পার ডেজ, অর্থাৎ এটা 31 দিন পর পর আপনাকে একটা নোটিশ দিতে হবে। নোটিশের মধ্যে কি থাকতে হবে? নোটিশের মধ্যে বাদী কিন্তু আপনি নয়, স্বামী কিন্তু বাদী নয়। স্ত্রীকে যে একটা নোটিশ দিবেন সেটাকে স্বামী কিন্তু এটার নোটিশ দায়িত্ব নাই, এটা সম্পূর্ণ দায়িত্ব হলো লয়ারের। সে বাদী নিজে হবে, কিন্তু ওখানে লিখবে যে আমি আমার মক্কেলের নিকট থেকে সম্পূর্ণ ক্ষমতাপ্রাপ্ত হইয়া এই মর্মে লিগ্যাল নোটিশ করতেছি যে আমার স্ত্রী রাতের আধারে গয়নাগাটি অমুক টমুক নিয়ে টাকা পয়সা নিয়ে আমার কাছে চলে গেছে। সুতরাং তখন চলে গেছে, তখন টাকার অঙ্কটা এমন ভাবে দিবেন যাতে ওই বেদুর সংখ্যা হয়। কারণ 2 লাখ অত বেশি দিতে যাবেন না, কারণ বিপদের সম্মুখীন হবেন। 2,56,506 টাকা এরকম ধরনের একটা আমার ঘরে থেকে রাতের আধারে তার স্ত্রীর পিতারে চলে যায়, এই কথাটা লিখবেন ওই নোটিশের ভিতরে। আর লিখবেন তাকে ঘর সংসার করার জন্য তাকে বারবার তাগিদ দিবেন আসার জন্য, ঘর সংসার করার জন্য। আরেকটা কারণ দেখাবেন যে আমার ঘরে আপনি স্বামী, আপনার পিতামাতা বৃদ্ধ, বার্ধক্যজনিত কারণ, তার সেবা শুশ্রূষার জন্য একজন মহিলার দরকার, এইটা কারণ দেখাবেন। আর যে মহিলাকে দিবেন সেটা বাংলা স্পষ্ট অক্ষরে প্রেরক লয়ার হবে, তার আইনজীবী সমিতি নাম অমুক আইনজীবী সমিতি ময়মনসিংহ বা টাঙ্গাইল বা গাজীপুর, যে কোনো জেলা হতে পারে। কিন্তু এখানে একটা কথা হলো যে আইনি নোটিশটার মধ্যে এইভাবে লিখতে হবে 7 দিনের ভিতর, এই 7 দিনের ভিতর আপনাকে আপনার স্ত্রীকে ঘর সংসার করার জন্য আপনার প্রথম পক্ষ হলো আপনার লয়ার, দ্বিতীয় পক্ষ আপনার স্ত্রী হয়ে গেল। দ্বিতীয় পক্ষকে বলবে এই কথাই বলবে যে 7 দিনের ভিতর ঘর সংসার করার জন্য আপনাকে অনুরোধ করা গেল। যদি 7 দিন বা অথবা আইনি ব্যাখ্যা চাওয়া হলো, অথবা সে কোনো সময় আইনি নোটিশ পাওয়ার পর সে কোনো কিছু করলো না, আবার দ্বিতীয় নোটিশ 31 দিন পর, অর্থাৎ 30 ডে পার ডে আপনি নোটিশ দিবেন। 30 দিন পর আবার একটা নোটিশ দিবেন। ওই নোটিশটাই একবার দিবেন তার স্ত্রীকে শুধু আপনার ঘর সংসার করার জন্য, নতুবা তো আপনি কোর্টে আটকে যাবেন। আটকে যাওয়ার কারণ হলো যে আমি তো আমার স্ত্রীকে, যখন জজ জিজ্ঞেস করবে যে আমার স্ত্রীকে আমি আনার জন্য বারবার আইনজীবী দ্বারা নোটিশ পাঠাচ্ছি, সে আসে নাই, সুতরাং আমার কোন দোষ না, আমার স্ত্রীকে দিলে এক্ষুনি কোর্টের মাধ্যমে নিয়ে যাব। তখন আপনাকে এই মামলা মোকদ্দমা হয়রানি এগুলোর থেকে আপনাকে কিছুই করতে পারবে না। সুতরাং তার এই যে মহিলা যারা কোর্টে আনাগোনা করতেছে, তাদের নিজের দেহকে তারা দেখাইতেছে, মানুষকে দেখাইতেছে, তারা কোনো কিছু ভালো রেজাল্ট পাইতেছে না, শুধু স্বামী হারাই হয়ে আছে, তারা গার্মেন্টসে বা অন্য অন্য জায়গায় সে জায়গা নিতেছে। সুতরাং আপনাকে বারবার বলা হলো
যে আপনি স্ত্রী যদি আপনার ঘর সংসার করতে অনিচ্ছুক প্রকাশ করে, তা অনিচ্ছুক প্রকাশ করে দীর্ঘদিন চলে যেতেছে বা 1 বছর বা 6 মাস বা তারও অধিক হয়ে থাকে, তাহলে 3টা নোটিশ পাঠাবেন। এডি যুগে এডি দ্যাট মিনস একটা কার্ড, এই কার্ডটা কোডের মাধ্যমে কার্ডটা আপনি রাখবেন। কার্ডটা এডি যুগে 7 দিনের ভিতর আইনি ব্যাখ্যা চাবেন অথবা ঘর সংসার করার জন্য আপনি বলবেন। এইভাবে 3টা নোটিশ দেওয়ার পর আপনি কিছুদিন অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনি বিয়ে করে ফেলবেন। বিয়ে করলে আপনার কোনো জামানত, সে তাকে সে কোর্টে মামলা দিলেও আপনাকে কিছু করতে পারবে না। যে কোনো জায়গায় গেলে দেন দরবার হলেও কিছু করতে পারবে না, কারণ আপনাকে আপনার স্ত্রীকে আপনি জানানো হচ্ছে, বারবার জানানো হচ্ছে, তবু সে আপনার কথা শুনে নেয়। এখন অর্থের লোভে সে প্রভাবিত হইয়া আপনার কাছে আসার জন্য একটা মামলা দায়ের করেছে, মামলাতে সে হেরে যাবে। কাজেই আপনি আমার কথাটা অন্যান্য ইউটিউবার যারা আছে তারা মিথ্যা বানোয়ার এবং প্রবঞ্চনা কথা বলে থাকে, কিন্তু আমার এই বয়সে, আমার এই বার্ধক্য জীবনে আপনাদেরকে মিথ্যা কথা বলে, এই আপনাদেরকে মিথ্যা হয়রানি করে আমার এই অভিপ্রায় বা ইচ্ছা আমার আদৌ নাই, কোনোদিনই নাই। অর্থের দিকে কোনো লোক নাই। সুতরাং আপনাদেরকে যারা নিয়মিত ইউটিউবার আছেন, দেখেন বা শুনেন, তাদেরকে সশ্রদ্ধ আমার সালাম। আগামী পর্বে যারা বিদেশে নববিবাহিত স্ত্রী রেখে এবং স্ত্রী কর্তৃক স্বামী নির্যাতনের উপায় তার উল্টোটা, আমি এখনটা আজকে যেটা দিচ্ছি, এটা স্ত্রী কর্তৃক স্বামীকে হয়রানি, স্বামী হয়রানি স্ত্রী কি করে, এর উপায় আগামী পর্বে অবশ্যই আমি সমাধান দিব। এই প্রত্যাশা, এতদিন অপেক্ষায় থাকুন, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ